সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন রঙিন পাতায় শ্রাবণ্য এবং আমার সাথে আছে অভিনয় শিল্পী আসনা হাবিব ভাবনা এবং bdnews24.com এর সাংবাদিক রুদ্র হক। কেমন আছেন? ভালো আছি। খুব ভালো লাগছে দুজনকে এখানে পেয়ে। ফার্স্টে আমি ভাবনা আপু তোমার কাছে জানতে চাই, প্রথম সাক্ষাৎকার ডেফিনেটলি সেটা খুব অ্যাডভেঞ্চারাস একটা জিনিস এবং মনে রাখে সবাই, তো তোমার কাছ থেকে সেই অভিজ্ঞতাটুকু জানতে চাই। আমার প্রথম সাক্ষাৎকার আসলে আমার মনে নাই, কারণ ওটা এত ছোটবেলায় ছিল। আচ্ছা, তো আমার ঠিক মনে নাই, বাট তারপরেও বড় হওয়ার পর আসলে আমার ঠিক ওইভাবে যে আমি খুব ফোকাস ছিলাম যে আমার খুব নিউজ হতো, ইট ওয়াজ নট লাইক দ্যাট। এখানে আমি জানতে চাচ্ছিলাম তোমার কাছে যে আমরা দেখি যে যারা সেলিব্রিটি বা অনেকেই দেখেছি যে কোনো একটা রিয়েলিটি শোর মাধ্যমে যখন তারা আসে তাদের মধ্যে কিন্তু স্পটলাইটটা ঠিক অন্যভাবে আসে বা ইন্টারভিউটাও অন্যভাবে কভার করা হয়। তো সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে তো সেটা হয়নি, তুমি বললে। তারপরে সেই চ্যালেঞ্জটা তো ডেফিনেটলি তুমি খুব সুন্দর করে ওভারকাম করে আজকে এই জায়গায় এসেছো। সো সেই যে জার্নিটুকু সেটাই আমাদের সাথে শেয়ার করো। বেসিক্যালি ডান্সার ছিলাম, ক্লাসিক্যাল ডান্সার। সো আমার নাচের বিভিন্ন, আমি যখন জাতীয় পুরস্কার পেয়েছি তখন নিউজ হয়েছে, বা বিভিন্ন প্রতিযোগিতার সময় হয়তো নিউজ হয়েছে, বাট সেগুলো খুবই স্বল্প পরিসরের নিউজ, মানে ওরকম খুব ফোকাস নিউজ না। যদি ভালো কাজ হয় এবং সেটা অটোমেটিক্যালি হবে, হ্যাঁ, এবং নিউজ হতেই যে হবে এমন কোনো আসলে কথা নেই। আচ্ছা, এই পয়েন্টটা থেকে রুদ্র ভাই আপনার কাছে আসি। তার আগে জানতে চাই যে আপনার সাংবাদিকতা শুরু কবে থেকে? আমার সাংবাদিকতা শুরু হয় মূলত আমার ইন্টার থাকতেই, আমার সেটা হ্যাঁ ইন্টার থাকতেই মফস্বলে ছোট ছোট পত্রপত্রিকায় লেখালেখি করতে করতে বিনোদন সাংবাদিকতায় আমার যাত্রাটা শুরু হয় প্রফেশনালি 2011 সালে দৈনিক জনকণ্ঠে বিনোদন পাতার দায়িত্বে। ওকে, তো ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে জার্নালিস্ট হব? হ্যাঁ, এক ধরনের প্যাশন ছিল জার্নালিজমের প্রতি, যে ভালো লাগা কাজ করতো। ওকে, তো ভাবনা আপুর সাথে আপনার আমাদের প্রফেশনাল যে রিলেশন সেটা তো মনে হচ্ছে অনেক ভালো, এবং আরো শুনবো আজকে। নিউজটা সেরকম প্রয়োজন নেই, আপনি কি তার সাথে একমত? যেটা দেখা গেছে আমাদের এখনকার মিডিয়ায় নিউজ ট্রিটমেন্টের যে জ্ঞানটা থাকতে হয়, সেটা আমাদের অনেক মিডিয়া সেটা আসলে মানে ফলো করে না, বা ওদের সেই জায়গাটা নেই। ফলে যেটা দেখা যায় যে একজন আর্টিস্টকে আমরা কিভাবে মূল্যায়িত করব, যেখানে দেখা যাচ্ছে যে ভাবনার মতো অনেক প্যাশনেট একজন আর্টিস্ট, শিল্পের প্রতি অনেক বেশি দায়বদ্ধ, ও যেমন মূল্যায়িত হচ্ছে তেমনি দেখা যাচ্ছে যে হয়তো অভিনয়টা ওভাবে পারে না, বা নিজের কাজের ব্যাপারে অত ডেডিকেটেড না, উল্টোটা হচ্ছে। তার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে একই ধরনের ট্রিটমেন্টই হচ্ছে। সেটাই বলছিলাম। ফলে তখন দেখা যাচ্ছে যে আসলে ভাবনা নিউজের প্রয়োজনীয়তা হারিয়ে ফেলছে। আচ্ছা, সেটা কিন্তু আমাদের কারোরই কাম্য না। সো আপনি যেহেতু এখানে আছেন এবং সাংবাদিকদের পক্ষ থেকে আজকে কথা বলছেন, আমরা চাইবো সেটা চেঞ্জ হয়ে যাক, তাই না আপু? ডেফিনেটলি, অবশ্যই আমরা চাইবো। একটু আগে বলছিলাম যে ভাবনা আপু এবং রুদ্র ভাইয়ের মধ্যে প্রফেশনাল কেমিস্ট্রিটা কিরকম? দুজনের মধ্যে কি মান অভিমান আছে? আমি পার্সোনালি কবিতাও লিখি, আমি একটা আর্ট ফর্মের সঙ্গে যুক্ত। ভাবনাও হচ্ছে যে আর্টিস্ট, অভিনয় করেন, পড়তে অনেক পছন্দ করেন। ফলে যেটা দেখা গেছে ভাবনার সঙ্গে আমি যখন ইন্টারভিউ করেছি বা বিভিন্ন পারপাসে কথা হয়েছে, মানে ভাবনার হচ্ছে যে আর্টিস্ট সোলটার কাছাকাছি আমি যেতে পেরেছেন। তখন হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে ভাবনার সঙ্গে আমার রেগুলার যোগাযোগ না হলেও ভাবনার সঙ্গে আমার একটা আত্মিক যোগাযোগ আছে। ওই জায়গা থেকে ভাবনা আমার ভালো বন্ধু। মানবীয়মানও হয়েছে কখনো কখনো। না, আসলে অভিমান তার সাথেই হয় যার সাথে সুসম্পর্ক থাকে, যার সাথে সুসম্পর্ক থাকে না তার সাথে অভিমান করার কোনো সুযোগ ঘটে না। তো ভাবনা আপু সম্পর্কে অনেক কথা শুনছিলাম আপনার কাছ থেকে, এবার জানতে চাইবো প্রথম যে ইন্টারভিউটা ভাবনা আপু করেছিলেন সেটা নিশ্চয়ই মনে আছে, সেই সম্পর্কে জানতে চাই। ভাবনার সঙ্গে তো আমার বেশ কয়েকবারই কথা হয়েছে। তো প্রথম ইন্টারভিউটা সম্ভবত এত দীর্ঘ হয়েছিল, ফোনে কনভারসেশন, ফোনে ইন্টারভিউ হয়েছিল অনেক দীর্ঘ, আমরা প্রায় 1 ঘন্টার বেশি কথা বলেছিলাম ফোনেই। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হয় যে আসলে ইন্টারভিউ গদবাঁধা প্রশ্ন করলে আসলে একজন আর্টিস্টকে মানে জানা যায় না, রাইট। ফলে ওর সঙ্গে যখন কথা বলেছি আমি ওর ভেতরটাকে জানতে পেরেছি আসলে, ফলে ওইটা মনে আছে আমার। আর কথা বলার সময় যেটা হয় কি, যখন তুমি আরেকজনের সাথে কথা বলছো তখন মানে ওই যে আমরা বলি না যে অ্যাক্টিং এর সময় রিঅ্যাকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমাকে যেমন অ্যাকশন কেউ দিবে আমি সেরকম রিঅ্যাকশনটা দিব। সো ওর সাথে আমার যখন কথা হয়েছে প্রথমেই, সো আমাদের অ্যাকশন রিঅ্যাকশনটা খুব ঠিকঠাক ছিল এবং সেটা ওভার ফোনেই ছিল, এবং তার জন্যই আসলে দীর্ঘ সময় আমরা কথা বলেছি। এবং আমার যেটা মনে হচ্ছে যে ও যতবার আমাকে ফোন করে এরকম খুব
গুটি কয়েকজন আছে যাদের সাথে আমার ইন্টারভিউ দিতে ভালো লাগে বা কথা বলতে আরাম হয়, তো তাদের মধ্যে ডেফিনেটলি রুদ্র। কমফোর্ট জোনটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট এবং সেটা তোমাদের দুজনের মধ্যে খুব সুন্দর আছে, এটা বুঝতেই পারছি। তো প্রথম ফোনের কথা বললো যে দুজনেই তোমরা বললা যে দুজনেই তখন বুঝতে পেরেছিলা যে তোমাদের মধ্যে মানে কমফোর্ট জোনটা খুব সুন্দর মতোই আছে, বাট তারপর আজকে জানতে চাইবো যে রুদ্র ভাইয়ের এমন কোনো অজানা তথ্য আপু তুমি কি জানো? অজানা তথ্য ঠিক জানি না, ওর একটা সুন্দর মেয়ে আছে, ওর নাম ফুল, এটা হয়তো অনেকে জানে না, এটা আমি বলতে পারি। বাট নায়িকাদের মতো খুব রসালো গোপন তথ্য হয়তো আমি দিতে পারছি না, বাট আমার মনে হয় এটা আমি বলতে পারি। এটা খুব সুইট একটা ইনফরমেশন ছিল। 2.5 বছর একটা মেয়ে আছে, ওর নাম হচ্ছে ফুল। মানে ও এখন আমি বলতে পারি যে মানে আমার অন্য কোনো দিকে রোমান্সের আসলে এখনো সুযোগ নেই। আমার রোমান্স হচ্ছে যে এখন ফুলের সঙ্গে। দরকার নাই, কিন্তু অফ দ্য রেকর্ড কিন্তু রুদ্র ভাই আমাকে বলেছে ফুল কিন্তু দেখতে হয়েছে ভাবনাপুর মতো। জাস্ট কিডিং, বাট এটা আসলে অনেক ভালো। আমি গ্ল্যাড যে ওর মেয়ে আমার মতো, এবং ও এটা আমাকে বলেছে যে আমার মেয়ে কিন্তু তোমার মতো। আমি ডেফিনেটলি আমি ভীষণ খুশি। আসলে হয়েছে কি আমার মায়ের মুখও গোলগাল ছিল, হয়তো হতে পারে যে বাংলার মা মেয়েদের মুখ গোলগালই হয়, সুইট হয়, গোলগাল হয়। এবার তো আমি ভাবনাপুর কাছ থেকে জানলাম যে অজানা তথ্য কি আপনার সঙ্গে, সেটা আমরা কিন্তু শুনতে পেলাম, সবাই শুনতে পেলো। বাট এবার আপনার কাছে জানতে চাইবো যে এখন পর্যন্ত অনেকগুলো ইন্টারভিউ আপনি কভার করেছেন ভাবনাপুর উপর, কিন্তু এখন যদি বলি যে এমন কোনো অজানা তথ্য কি আপনার মাথায় এখন আসছে যে নেক্সট ইন্টারভিউতে সেটা ছাপিয়ে ফেলবেন? না, আসলে মানে ভাবনা আর্টিস্টদের যেটা হয় যে দেখা যাচ্ছে যে মানে সবই মানে প্রকাশিত হয়ে যায়। আপনাদের কাজটাই হচ্ছে সেটা প্রকাশ করাতে। ভাবনা যে চোখ হাসলে এটা কখনো নিউজ হয়নি। এটা কেউ ফুটিয়েও তুলতে পারবে না আপনার হয়তো এখন কবিতা সবাই ছাড়া। এখন হয়তো সবাই খেয়াল করবে যে ভাবনা হাসলে ভাবনা চোখ হাসে। হাউ রোমান্টিক হি ইজ। খুব সুন্দর একটা নোট ছিল ভাবনা। এটা আসলে বাবার মেয়েদেরই হয়, এবং আমার যেটা মনে হয়, আমি আমার বাবার 2টা মেয়ে, আমি আমার ছোট বোন, তো আমার মনে হয় যে যাদের আসলে মেয়ে থাকে তারা না মেয়েদেরকে খুব ঠিকঠাক ভাবে কানেক্ট করতে পারে। এক্স্যাক্টলি। তো এর জন্য মনে হয় ও এটা আবিষ্কার করতে পারে। আরেকটা জিনিস আমি এখানে আমার বাবার একটা কোট বলতে চাই, যে আমার বাবা বলে যে আওয়ার আই সেড ইট অল, মানে আমরা যা মনের কথাগুলো সেটা কিন্তু আয়ের মাধ্যমে রিফ্লেকশন হয়। আর আপু যেহেতু এত চমৎকার হাসি, তো হাসিটাও চোখের মাধ্যমে খুব সুন্দর আমরা দেখতে পাই, এবং এখন থেকে অন্যান্য জার্নালিস্টও খোঁজা ট্রাই করবে। আবারও ভাবনা আপু তোমার কাছে জানতে চাই যে তুমি যদি অভিনেত্রী না হতে, যদি রুদ্র ভাইয়ের জায়গায় তুমি থাকতে, তাহলে অভিনেত্রী ভাবনার কাছ থেকে কি জানতে চাইতে ফার্স্ট? আচ্ছা, তোমাকে আমি ভাবার একদম সময় দিচ্ছি, এবং যদি রুদ্র ভাই হেল্প করতে চাই সেটাও করতে পারে। আমি তো ভাবনা শেষ, ভাবনাপুর ভাবনা। হ্যাঁ, আমার মনে হয় যে যদি অভিনেত্রী ভাবনার কাছে আমি জানতে চাইতাম, আমার মনে হয় যে কিভাবে একটা চরিত্রকে অ্যাডাপ্ট করতে হয়, কিভাবে একটা চরিত্রের মধ্যে অনেকদিন থাকা যায়, বা কিভাবে বেরিয়ে আসা যায়, এবং বেরিয়ে আসার পর আসলেই তার জন্য কষ্ট হয় কিনা। কারণ আমার নয়নতারার জন্য আমার ভীষণ কষ্ট হয়, এবং আমি লাস্ট শুটিং এর দিন আমি অনিমেষকে বলছিলাম যে তার মানে আমাদের আর শুটিং হবে না, এবং আমি আর কখনো নয়নতারা হতে পারবো না। এবং এটা আমাকে কতটুকু কষ্ট দিয়েছে সেটা আমি শুধু জানি, যে আমি আর কখনো নয়নতারা হতে পারবো না, আমি কখনো ওইভাবে সাজবো না, ওরকম ড্রেস আপ করবো না, বা ওই চরিত্রের ভেতরে ঢুকতে পারবো না, সেটা আমার জন্য একটা কষ্টের। সো এই জার্নিটা, এটা আসলে আমি হয়তো জানতে চেতাম, যেটা হয়তো কোনো জার্নালিস্ট এখনো জানতে চায় না। ফুটিয়ে তোলাটা অনেক টাফ। সম্ভবত এরকম প্রশ্ন আমি ভাবনাকে করেছি। দৌলতদিয়া পতিতাপল্লীতে 5 দিন হচ্ছে যে ছিল, তখন হচ্ছে যে ওই সময়কার ক্যারেক্টার নিয়ে ওর সঙ্গে ওই শুধুমাত্র ওই ক্যারেক্টারটার উপর আমি হচ্ছে যে ওর সঙ্গে একটা ফিচার করেছিলাম, শুধুমাত্র ওই ক্যারেক্টারটার উপর ওর সঙ্গে কথা বলতে। আপনার কাছে কি মনে হয় যে ভাবনাপুর যারা ফ্যান বা পাঠক, তারা কোন ধরনের নিউজ বেশি পছন্দ করে ভাবনাপুর সম্পর্কে? ভাবনার কাজের সম্পর্কে মানুষের যে ধরনের ধারণাটা হয়েছে যে ভাবনার কাজ করলে ওটা ভালো কাজ হবে, ফলে ওই জায়গাটা মনে হয় নির্ভরতাটা মনে হয় ভাবনার ব্যাপারে তৈরি হয়ে গিয়েছে অলরেডি। মানে ভালো কাজের জায়গাটা এমন একটা জায়গা আপু তুমি চলে গিয়েছো যে সেখান থেকে কিন্তু ব্যাক করার কোনো ওয়ে নেই, উপরেই উঠতে থাকবা ইনশাআল্লাহ। দোয়া করো যাতে ভালো কাজ করতে পারি। ভালো কাজ করাটা খুব মুশকিল, কারণ ভালো কাজ আসলে খুব বেশি হয় না যেটা মনে হয়, আর যেগুলো ভালো কাজ হয় যে আমি এক্সপেক্ট করতে পারি না যে প্রত্যেকটার আমাকেই আসলে অফার সবাই আসবে নিবে বা আমার অফার আসবে। আমি মাত্র একটা সিনেমা করেছি, তো জানি না আসলে, বাট আমি আমার জীবনে কিছু চরিত্র করতে চাই যেগুলো আমি
বিশ্বাস করাতে পারবো যে আমার একটা চরিত্র আমি করলাম, সেটা একজন বিশ্বাস করতে পারবে টেলিভিশন স্ক্রিনের সামনে বা হলে দেখে যে না আসলে এই চরিত্রটা বাস্তব বা সে ফিল করতে পারছে নয়নতারাকে বা বিশদিকে হোয়াটএভার। তো সেটা যদি কখনো কোনো একজনকে ফিল করাতে পারি আমার মনে হয় তখন আমি সার্থক হব, যদি একজন ফিল করতে পারে। একজন না আপু, তুমি অনেকেই ফিল করাতে পারবে ইনশাআল্লাহ। তো এমন কোন নিউজ কি কখনো তোমাকে নিয়ে হয়েছে যেটার জন্য তুমি অনেক বিড়ম্বনা ফেস করেছো? আমার মনে হয় যে খুব বেশি খারাপ নিউজ আসলে আমাকে নিয়ে হয় নাই, বাট একটা নিউজ আসলে যেটা আমার এখনো মনে পড়ে এবং হয়তো যে করেছে আমি জানি না কেন করেছে, হয়তো ইন্টেনশনালি আমাকে কষ্ট দেওয়ার জন্য করেছে। কারণ আমার যেটা মনে হয় যে একটা খুনিরও যদি নিউজ আসে, আমি যতটুকু জানি যে তার একটা ওপিনিয়ন নেওয়া হয় বা তখন নিউজটা হয়। তো আমার কষ্ট লাগছিল যে কিছু না জেনে যখন একটা নিউজ হয়ে যায় তখন হয় কি যে জার্নালিস্ট আমি জানি না ভাবে কিনা যে আমার খালা থাকে, আমার মা বাবা হয়তো কিছু মনে করবে না, আমার মা বাবা হয়তো জানে যে আমার মেয়ে এখানে কাজ করে, এরকম অনেক নিউজ হবে, বা আমার বোন কিছু মনে করবে না, বাট আমার খালা বা আমার ফুপু বা আমার ফুপাতো ভাই বা আমার খালাতো ভাই ওরা কিন্তু ব্যাপারটা জানে না। রাইট। হ্যাঁ, তো ওরা কিন্তু ব্যাপারটা খুব সিরিয়াসলি নেয়। কিছু কিছু জিনিস থাকে যেগুলো আসলে ফ্যামিলিতে খুব মানে একটা কষ্টের কারণ হয়ে যায়, যে আমি হয়তো তারপর ফ্যামিলি সবার সামনে দেখা করাটা খুব আমার জন্য আনকমফোর্টেবল হয়ে যায়। তো ওই ধরনের নিউজ আসলে হয় মাঝে মাঝে এবং সেগুলো মনেও থাকে, কারা করে তাদের নামও মনে থাকে। কোন কোন না, আমার মনে হয় যে এখানে এক ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয় সবসময়। আচ্ছা, মানে পেস্ট্রি জার্নালিজমে গসিপ বলে একটা ব্যাপার আছে, যেখানে হচ্ছে যে আসলে মিডিয়ায় যে জিনিসটা সত্যিকার অর্থেই গুঞ্জন উঠেছে, হয়তো সেটা ভিত্তি নেই, হয়তো কেউ ছড়িয়ে দিয়েছে ইন্টেনশনালি, কিন্তু গসিপ যদি উঠে থাকে আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে গসিপটা পাবলিশ করা যেতে পারে। ও যেতে পারে। সেক্ষেত্রে হচ্ছে যে আর্টিস্টের মতামত নেওয়া যেতে পারে, হ্যাঁ সেটা আবার নাও নেওয়া যেতে পারে যদি সেটা যদি গসিপ আকারে যদি পাবলিশ করা হয়। এটা ডিপেন্ড করে যে আপনি নিউজটা করছেন গসিপ আকারে করলে দ্যাটস ওকে, এটা ডিপেন্ড করে যে গুঞ্জন শোনা যাচ্ছে, এটা ডিপেন্ড করে যে এটা গসিপ আকারে পাবলিশ করেছে নাকি হচ্ছে যে স্ট্রেট যে ওনাদের স্টেটমেন্ট হিসেবে গণমাধ্যমে। তো ওরকম কিছু নিউজ আসলে আমাকে কষ্ট দিয়েছে অবশ্যই, বিকজ আমি মানুষ, আমি এখন বলবো যে আমার কিছু যায় আসে না, আমাকে নিয়ে যে ইচ্ছা তাই নিউজ করুক, আই ডোন্ট কেয়ার। বাট ওরকম কিছু যে আরো মানে একটু মানে মিডিয়ায় পথ চলার যে মানে কণ্ঠকাকীর্ণ পথ, সেখানে ভাবনার এটা একটু শক্ত হয়েছে, যে মানে কিছু নেগেটিভ নিউজ হলে কিন্তু যেটা হয় যে নেগেটিভ পাবলিসিটিও কিন্তু এক ধরনের পাবলিসিটি। নেগেটিভ পাবলিসিটি ইজ আ পাবলিসিটি। এই ক্ষেত্রে এটা কিন্তু রুদ্র ভাই বলল, তুমি কি একমত সেটার সাথে? আমি তো নেগেটিভ পাবলিসিটি চাই না। আমার খুশি লাগে যে যখন একজন বিনোদন জার্নালিস্ট আমাকে যখন জিজ্ঞেস করে আমার কাজের কথা, যখন জিজ্ঞেস করে আমার চরিত্রের কথা, যখন জিজ্ঞেস করে যে আমি অভিনয়টা আসলে শিখতে চাই বা আমি আসলে অভিনেত্রী হতে চাই, আমি অভিনেত্রী এখনো হতে পারি নাই, সো আমার যে না বলা কথাগুলো আছে সেটা যদি অডিয়েন্সদেরকে জানানো যায়, শুধুমাত্র আমি কার সঙ্গে প্রেম করছি বা আমি কার সাথে ঘুরতে যাচ্ছি সেটা ছাড়া এগুলো যদি মানুষ জানে, আমার মনে হয় যে ডেফিনেটলি সেটাও আসুক, বাট সেটাই যদি মুখ্য হয়ে যায় তখন আসলে আর ভালো লাগে না। রাইট, এতে তখন বুঝতে হবে যে দর্শকের তোমার উপরে আগ্রহ বাড়ছে। তোমার যত আগ্রহ বাড়বে তখন হচ্ছে যে আসলে তোমার মানে দর্শকের ফ্যান্টাসিতে এটা খেলা করবে যে আসলে ভাবনা কার সঙ্গে প্রেম করছে। আমি কারো সঙ্গে প্রেম করছি না, আমি সুপার সিঙ্গেল, আমি কারো সঙ্গে প্রেম করছি না। ওকে, আমরা সেই বিষয়ে না যাই, এবার বলো ভাবনা কারো সঙ্গে প্রেম করছে না, এই ব্যাপারটা আমরা নোট করলাম। এক্স্যাক্টলি, আমি কারোর সঙ্গে প্রেম করছি। ফ্যান যারা এনটিভির সামনে বসে আছে তারাও কিন্তু ব্যাপারটা নোট করেছে। ওকে ভাবনা আপু, এবার বলো যে এতক্ষণ তো আমরা বললাম যে বিড়ম্বনার কথা, তোমার একদম স্মরণীয় কোনো নিউজ যেটা তোমার মনে দাগ কেটে আছে, এরকম কোনো সাক্ষাৎকারের কথা মনে আছে? আসলে মনে দাগ কাটার মতো কাজও আমি এখন ওরকম কিছু করি নাই যে আমার জন্য আমাকে কেউ ওইভাবে লিখবে বা এটা হবে, হয়তো হবে, এটা এখনই হওয়ার আসলে সময় না, মাত্র অভিনয় শেখার সময়। তো ডেফিনেটলি ওরকম নিউজ করার জন্য ওরকম কাজ করতে হবে, তখন আসলে দাগ কেটে যাওয়ার মতো নিউজ হবে। কিন্তু তোমার যে ওই যে দৌলতদিয়া পল্লীতে 5 দিনের যে ক্যারেক্টারটা নিয়ে হচ্ছে যে আমি যে রিপোর্টটা করেছি ওটা তুমি সেটা বলতেই পারতে পড়ে কেঁদেছো এবং তুমি হচ্ছে যে উইলিংলি তুমি অ্যানাউন্স করেছো যে এই রিপোর্টটা পড়ে আমি কান্না করেছি। ডেফিনেটলি ও একটা নিউজ করেছিল, আমি একটা ক্যারেক্টার করেছিলাম বিজলি প্রতিদিন শনিবার নামে, দীপঙ্কর দীপনের একটা কাজ ছিল এবং রুদ্র সেটা এত সুন্দরভাবে একটা আর্টিকেল করেছিল। আমি 5 দিন ছিলাম পতিতা পল্লীতে, তো ওদের সঙ্গে আমার এখনো কথা হয় এবং
ওদের একজনের চিঠি এখনো আমার ওয়ালেটে আছে, ছোট ছোট চিঠিগুলো আমি ছেপেছিলাম এবং সেই চিঠিগুলো এক্স্যাক্টলি, এবং সেই ছবিগুলো, চিঠির ছবিগুলো আমি ওকে তুলে পাঠিয়েছিলাম, ও আবার সেগুলো ছেপেছে। তো মানে ওই স্টোরিটা না খুবই একটা অন্যরকম স্টোরি ছিল, মানে ওটা একদমই একজন সেলিব্রিটির স্টোরি ছিল না, ওটা আসলে একজন অভিনেত্রী, একজন নারী, একজন মেয়ে, একটা অন্য ধরনের একটা নিউজ ছিল, এবং ওই নিউজটা আসলে আমার মনে আসলে দাগ কেটেছে। এটা আসলে অনেক সুন্দর একটা কথা শুনলাম দুজনের কাছ থেকে, এবং আমি ভাবনাপুকে বলতে চাই যে এত সুন্দর সুন্দর তোমাকে নিয়ে নিউজ হয়েছে যে বিড়ম্বনার ওই পার্টটুকু আমরা ভুলে যেতে পারি, রাইট? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। এবং আমি আসলে দিন যত যাচ্ছে তত আমি আসলে ভুলে যেতে শিখছি, এবং একদমই আমি ফাইন। আমরা চমৎকার কিন্তু আড্ডা দিচ্ছিলাম, একদমই খুব ভালো লাগছে এখানে। এবার ভাবনাপু তোমার কাছে জানতে চাই যে তুমি তো এতক্ষণ নিজের সব নিউজের কথা শোনালে আমাদেরকে, আমি জানতে চেয়েছি তোমার কাছে, তাই এবার জানতে চাইবো যে অন্যের নিউজ যখন তুমি পড়তে চাও, কার নিউজ পড়তে তোমার বেশি ভালো লাগে, মানে তোমার পছন্দের মানুষকে? আমার পছন্দের মানুষ তো অনেকেই, কিন্তু আমার খুব পড়তে ইচ্ছা করে রাসূল ইসলাম আসাদের ইন্টারভিউ। যে আসাদ আঙ্কেলের ইন্টারভিউ আমি খুব একটা দেখি না, এবং আসাদ আঙ্কেল কিন্তু আমি যতটুকু জানি যে বাংলাদেশের ফার্স্ট একজন অ্যাক্টর যে বলিউডেও কাজ করেছে, পাতাং নামের একটা ছবিতে, এবং হিন্দি সিনেমা, মানে বাংলা না, কলকাতার ছবি না, হিন্দিতে ডায়লগ ছিল, হিন্দিতে এসে বলেছে। তো এরকম অনেক না জানা তথ্য অনেকের আছে সিনিয়র আর্টিস্টদের আমাদের, যেগুলো আসলে আমরা জানতে চাই, এবং আমাদের হেল্প হবে যদি আজকে রাসূল ইসলাম আসাদের একটা বিশাল বড় একটা আর্টিকেল ছাপে, সেটা কিন্তু আমাকে ভীষণ রকম ইন্সপায়ার করবে। বা বিপাশাপুর ইন্টারভিউ, শমিয়াপুর ইন্টারভিউ, যাদের ইন্টারভিউগুলোর সময় আসলে আমরা ইন্ডাস্ট্রিতে ছিলাম না, বা আমরা আসলে ছোট ছিলাম, যাদেরটা আমরা জানতে পারি, এরকম যদি তাদেরকে নিয়ে যদি নিউজ হয়, সেটা আমার ভীষণ রকম জানতে ইচ্ছে করবে। ওকে রুদ্র ভাই, আমরা তো জানি যে আপনি একজন কবি, সেটা একদম প্রথমে আমরা এটা নিয়ে গল্প করছিলাম। তো ভাবনা আপু ছাড়া যদি বলি যে অন্য কোনো তারকাকে নিয়ে কবিতা লিখতে যদি বলা হয় বা আপনি লিখবেন কিনা, তাহলে লিখবেন কি? না আসলে মানে কবিতা কিন্তু আসলে ওরকম কোনো ব্যাপার না যে হচ্ছে যে কোনো তারকাকে নিয়ে লিখবো বা কাউকে নিয়ে লিখবো, ওইরকম আসলে ব্যাপার না। এটা একটা আর্ট ফর্ম। এটা যদি কারো ক্যারেক্টার যদি হচ্ছে যে কবিকে আর্টের দিকে প্ররোচিত করে, সেক্ষেত্রে কবিতা তৈরি হতে পারে। তো ভাবনার সঙ্গে হচ্ছে আমি একবার ভাবনার সেটে গিয়েছিলাম, ভয়ঙ্কর সুন্দর সিনেমা চলছিল তখন, সিনেমা শুটিং চলছিল। তো পরমব্রতের সঙ্গে দীর্ঘ আড্ডা হলো, ভাবনার সঙ্গে আড্ডা হলো। আমরা তখন আহসান মঞ্জিলের পাশে একটা নির্মাণাধীন একটা বিল্ডিং আমরা শুট চলছিল সেখানে। তো দূর থেকে সূর্য ডুবে যাচ্ছিল। তো পরে হচ্ছে যে আমার কিছু করার ছিল না, ভাবনা বলছে যে ওয়েট করো, একসঙ্গে যাব এরকম। তখন হচ্ছে যে আমি সূর্য ডুবে যাওয়ার সঙ্গে কবিতা লিখে ফেললেন। কিসের জন্য একটা আমি তখন একটা সিমেট্রি খুঁজে পেয়েছি, এবং তখন আমি একটা কবিতা লিখেছি, এবং কবিতাটা আমি ভাবনাকে ডেডিকেট করে, হ্যাঁ ভাবনাকে আমি দিয়ে দিয়েছি কবিতা। আমার কাছে আছে কবিতা। এমনও হয়েছে বিভিন্ন সময় যে কবিতা লিখেছি, পকেটে ছিল, হয়তো কাউকে গিফট করে দিয়েছি। তেমনই একটা কবিতা আমি ভাবনাকে গিফট করেছি। ওই কবিতাটার নাম কি? ওই কবিতাটা ভাবনাকে আমি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার একটা বই দিয়েছিলাম সেদিন, সেই বইয়ের পেছনে লেখা ছিল, ফলে কবিতাটা আমি ভুলে গেছি, এবং ভাবনা হচ্ছে যে ভুলে একটা লাইন কি মনে করা যাবে আজকে আমাদের জন্য? আমি রিসেন্টলি ভাবনার রসলুন বাই মাহমুদ দিদার পরিচালিত একটা নাটক আমি দেখেছি। ওটা দেখে শেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার মাথায় কিছু লাইন এসেছে, ওগুলোকে আমি ঠিক কবিতা বলতে চাই না, আমি শেয়ার করি যে মাথার ভেতর এক নাচঘর, তাতে এক রসলুন বাই ঘুর 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 নাচে, আমার শরাব জানে আমার ভেতর কতটা রংমহল। এটাও ভাবনাকে দিয়ে দিলাম, আপনিও একটু নিতে পারেন। আমি একটু নিব না, আমি নিলে পুরোটাই নিব না, তার জন্য পুরোটা একটা কিছু লিখতে হবে। অবশ্যই রসুন ভাই আসলে আমার খুবই পছন্দের একটা চরিত্র। রসুন ভাই করার সময় দিদার আমার খুবই ভালো বন্ধু, একজন খুবই গুণী নির্মাতা। তো আমরা যখন রসুন ভাই ভাবলাম যে আমরা রসুন ভাই করব, আমাদের কাছে আসলে কোনো টেক্সট ছিল না। রসুন ভাই একজন মানে ছিলেন, আসলে রসুন ভাই একজন বাইয়ের নাম, তো উনি ছিলেন, কিন্তু ওনার সম্পর্কে যে আমরা জানবো গুগলে খুব অল্প কিছু তথ্য আছে। তারপর ওইটার জন্য আসলে আমি কলকাতা থেকে একটা বই আনিয়েছিলাম, বইটার নাম হচ্ছে ঠুমরি ও তপ্পা, লিখেছে সিদ্ধেশ্বরী দেবী, সেও একজন বাই। তো
আমাদের বাই এবং নর্তকী বা পতিতা এই ফর্মগুলো কিন্তু 3টা ডিফারেন্ট ফর্ম। এটা আসলে আমি জানতাম না, ওই বইটা যদি আমি না পড়তাম আমি জানতাম না যে রসলুন বাই আসলে মানে সে কি আসলে পতিতা না, সে কি আসলে বাইজি, সে আসলে বাই মানে সে আসলে কি করতেন। তো এটা একটা জানাটা খুব জরুরি, যেটা হয়তো আমি না জেনে আমি হয়তো ভাবতাম যে আমি কি সেক্স ওয়ার্কার বা আমি কি ডান্সার বা আমি অ্যাকচুয়ালি কি ক্যারেক্টার করব। ওই বইটা আমার খুব কাজে লেগেছে এবং ওই বইটা আমরা দুইজনই পড়েছি, দিদার এবং আমি। তারপরে দিদার চিত্রনাট্যটা করেছে এবং ওই বইটা পড়ার সময়ও আসলে আমার এক ধরনের ভালোবাসা জন্মিয়েছে রসুন বাইয়ের প্রতি এবং আমি রসুন বাই ক্যারেক্টারটা করতে পেরেছি। এটা আসলে মানে একটা ভাগ্যের ব্যাপার যে আমি তার চরিত্রটা করতে পেরেছি। এই যে তুমি বইটা ইন্ডিয়া থেকে নিয়ে এসে পড়েছো, এটা কিন্তু সবাই করবে না, তাই না? এই চরিত্রের ভেতরে ঢোকার জন্য, কতটুকু গভীরতায় যাওয়ার জন্য তুমি করেছে, হ্যাটস অফ, আমি তোমাকে বলতে চাই এটা। আর আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি একদম লাস্ট একটা কথা জানতে চাইবো দুজনের কাছ থেকেই। একটা ফার্স্টে হচ্ছে জানি রুদ্র ভাই, যে এখন পর্যন্ত সাংবাদিক হিসেবে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট কোনটা ছিল? জার্নালিস্ট হিসেবে আসলে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জিং পার্ট, কারণ হচ্ছে যে এখানে এতগুলো আর্ট ফর্ম নিয়ে কাজ করতে হয়, এগুলো সম্পর্কে প্রতিনিয়ত জানতে হয়, আপডেট হতে হয় এবং আসলেই এগুলোর স্বরূপটা আমাদেরকে ওন করতে হয় এবং আর্টিস্টদেরকে জানতে হয়, প্রতি মুহূর্তে কিন্তু ইনফরমেশনের মধ্যে থাকতে হয়, ফলে এখানে প্রত্যেকটা মুহূর্তে আসলে চ্যালেঞ্জের। খুব সুন্দর ভাবনা আপু, অনেক চ্যালেঞ্জিং ক্যারেক্টার তুমি করেছো, কিন্তু তারপরেও জানতে চাইবো এখন পর্যন্ত কোনটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল? সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল আসলে আমি যখন আমার প্রথম সিনেমার জন্য রাজি হই, তো তখন আসলে এটা আমাকে আমার ডিরেক্টর বলে নাই বা আমার প্রোডিউসার বলে নাই, তো আমার নিজের সঙ্গে নিজের একটা চ্যালেঞ্জ ছিল যে আমি আসলে নয়নতারার মাঝখানে অন্য কোনো চরিত্র হতে চাই না। তো আমি আসলে দেড় বছরের একটু বেশি সময় আমি স্ক্রিনে ছিলাম না। আচ্ছা, তো ওটা আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল, বিকজ আশেপাশের মানুষজন এত কথা বলছিল তখন যে তুমি স্ক্রিন থেকে হারিয়ে যাবে বা তুমি কেন কাজ করছো না, তুমি তো হলিউডে কাজ করো না, তুমি বাংলাদেশের অভিনেত্রী, তুমি একটা ক্যারেক্টারের জন্য। সো আমার মনে হয় ওই টাইমটা বেশি চ্যালেঞ্জিং ছিল এবং এখন যেটা মনে হয় যে চ্যালেঞ্জ সবে মাত্র শুরু, প্রচুর চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে যদি আমি অভিনেত্রী হতে চাই। অবশ্যই, সেজন্য অনেক অনেক শুভকামনা তোমার প্রতি। থ্যাংক ইউ সো মাচ রুদ্র ভাই, আপনার প্রতি অনেক শুভকামনা থাকলো এন্ড থ্যাংক ইউ সো মাচ দুজনকে আমাদের এখানে এসে এত চমৎকার একটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের দুজনকে ইনভাইট করার জন্য এবং এনটিভিকেও ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটি সময় উপহার দেওয়ার জন্য। দর্শক, কেমন লাগলো আমাদের রঙিন পাতা? নিশ্চয়ই ভালো, আর এতটুকু ভালো লাগা দিতে পারলেই কিন্তু আমরা সার্থক। এরকম চেষ্টা আমাদের চলতেই থাকবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।